অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দফতর পুনঃবণ্টন, ডক্টর শাখাওয়াতকে সরিয়ে স্বরাষ্ট্রের দায়িত্বে জাহাঙ্গীর আলম, পরিকল্পনা ও শিক্ষায় ওয়াহিদ উদ্দিন মাহমুদ, তথ্য সামলাবেন নাহিদ। হাসিনা সরকারের শেষ সময়ে গোপনে ছাপানো হয় ৪১,০০০ কোটি টাকার বেশি, উস্কে দেয় মূল্যস্ফীতি, সাবেক গভর্নরের বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ। হাইওয়ার্ড মানে একটা ইকোনমিতে তখনই ইউজ হয় তখন গভর্নমেন্টের ডায়ার নিড হয়ে যায় টাকার জন্য। প্রায়শই যেটা দেখেছি, মুদ্রানীতির কোনো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তার কোনো ভূমিকা দেখিনি। স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে, মাছ মাংসের আকাশ ছোঁয়া দাম, সবজি কিনতেও হিমশিম অবস্থা ভোক্তার। আগে একটু বেশি কিন্তু এখন কম কিনতেছি, হচ্ছে না তো। সব দামই এরকম চড়া ভাবে আছে। কেমন করে কমিচ্ছে? আমাদের ঘাড়ে চামড়া খালি উঠেই যাচ্ছে। সরকার পতনের পর লাপাত্তা রংপুরের পৌর মেয়র, উপজেলা ও ইউপি চেয়ারম্যান, অভিযোগ দুর্নীতির কারণে ফিরছেন না কর্মস্থলে। জনগণ পালায় থাকার জন্য তাদেরকে রায় দেয়নি। দল মত নির্বিশেষে জাতীয় পার্টি বিএনপি কারো অস্তিত্ব ওরা ঠিক রাখে নাই। সে কারোই মঙ্গল কখনোই করে নাই। বৈষম্য বিরোধী আন্দোলনে কুমিল্লায় ১৫০ শতাধিক শিক্ষার্থী গুলিবিদ্ধ, অস্ত্রধারীরা আওয়ামী লীগের সদস্য দাবি সমন্বয়কের, জড়িতদের ধরতে অভিযান। সরকার পতনের পর সাতক্ষীরায় পলাতক কয়েদিদের বেশিরভাগই ফিরেছে কারাগারে, বাকিদেরও ফেরার আহ্বান। কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ভারতে চলছে ডাক্তারদের ধর্মঘট, শুধু মিলবে জরুরি সেবা, বিজেপি সহ অন্য দলগুলোর সমর্থন। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। নতুন 4 উপদেষ্টার মন্ত্রণালয় বন্টন সহ আরও কয়েকজনের দায়িত্ব পুনঃবন্টন করা হয়েছে। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেনকে সরিয়ে স্বরাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমকে। পরিকল্পনা ও শিক্ষা সামলাবেন ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। ডাক ও টেলিযোগাযোগের পাশাপাশি তথ্যের দায়িত্ব পালন করবেন নাহিদ ইসলাম। শুক্রবার নতুন 4 উপদেষ্টাকে বঙ্গভবনে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দায়িত্ব নেয়ার 8 দিনের মাথায় কলেবর বাড়ল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের। আমি সশস্ত্রচিত্তে শপথ করেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্তার সহিত পালন করব। শুক্রবার বিকেল 4টায় বঙ্গভবনের দরবার হলে নতুন 4 উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ সচিবের পরিচালনায় এই আনুষ্ঠানিকতা উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সরকারের উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান সহ সামরিক বেসামরিক শীর্ষ কর্মকর্তারা। আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ব্যক্তিকে জ্ঞাপন করিব না। নতুন 4 উপদেষ্টা হলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ, বর্তমান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাবেক সচিব ফাজুল কবির খান। শপথের আনুষ্ঠানিকতা শেষে নতুন 4 উপদেষ্টা সহ বঙ্গভবনে বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রায় 1 ঘণ্টার বৈঠকে সংস্কার কার্যক্রম ও মন্ত্রণালয়গুলোর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এদিকে রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদুদ্দিন মাহমুদ পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়, আলী ইমাম মজুমদার প্রধান উপদেষ্টার কার্যালয় সংযুক্ত, মোহাম্মদ ফাজুল কবির খান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
যেসব উপদেষ্টার দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে তাদের মধ্যে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবর্তে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। বাড়তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন 7 উপদেষ্টা। এর মধ্যে সালেউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়, আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি বৈদেশিক কর্মসংস্থান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনের পাশাপাশি পানি সম্পদ মন্ত্রণালয়, নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আসিফ মাহমুদ যুব ও ক্রীড়ার পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ফারুকি আজম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। নিশ্চিত ছিল না অর্থের উৎস, যোগান নিয়েও ছিল অনিশ্চয়তা। তারপরও বড় করা হয়েছে ব্যয়ের খাত, বড় বড় প্রকল্প হাতে নিয়ে হয়েছে লুটপাট। আর সেই অর্থের যোগান দিতে ঋণ নির্ভর হয় শেখ হাসিনা সরকার। গেল অর্থ বছরের শেষ 2 মাসে কেন্দ্রীয় ব্যাংক থেকে গোপনে ছাপিয়ে নেওয়া হয় 41,000 কোটি টাকার বেশি। তাতে উস্কে যায় মূল্যস্ফীতি। বিশ্লেষকরা বলছেন টানাপোড়েন সামলাতে নেওয়া হয়েছে অনৈতিকতার আশ্রয়। বাংলাদেশ ব্যাংকের ভূমিকাকে আরও প্রশ্নবিদ্ধ করেছেন সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার। দেশের সকল ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতি দিয়ে আর্থিক ব্যবস্থাপনা সমুন্নত রাখাই এই প্রতিষ্ঠানের মূল কাজ। কিন্তু এই কেন্দ্রীয় ব্যাংকই ছিল আগের সরকারের কীর্ণক। ইচ্ছামতো ব্যবহার হয়েছে স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠান। ভালো মন্দ বিবেচনায় না নিয়েই টাকা ছাপিয়ে সরকারের যোগান দিয়েছে এই সংস্থা। গেল অর্থ বছরের শেষ 2 মাসে গোপনে সরকারকে 41,000 কোটি টাকা ছাপিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অথচ বলা হয়েছিল নতুন ঋণ নয়, বরং পরিশোধ করেছে সরকার। কেন্দ্রীয় ব্যাংকের এই কন্ট্রাকশনারি মনিটারি পলিসিগুলো যতটা বেসরকারি খাতকে টার্গেট করে বাস্তবায়িত হয়েছে, তার থেকে উল্টো আমরা দেখেছি যে সরকারি খাতের ঋণ নেবার ক্ষেত্রে সেই মনিটারি পলিসির বাস্তবায়ন আমরা দেখিনি। প্রায়শই যেটা দেখেছি, মুদ্রানীতির কোনো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তার কোনো ভূমিকা দেখিনি। 2022-23 অর্থ বছরে বাংলাদেশ ব্যাংক থেকে সরকার ঋণ নেয় প্রায় 1 লাখ কোটি টাকা। বাজারে টাকার যোগান বাড়ায় উস্কে যায় মূল্যস্ফীতি। নিয়মনীতির তোয়াক্কা না করে নিয়ন্ত্রক সংস্থার অনৈতিক এমন অবস্থান বাড়িয়েছে উদ্বেগ। টাকা ছাপাইয়া এটাকে হাই পাওয়ার্ড মানি বলে। হাই পাওয়ার্ড মানি একটা ইকোনমিতে তখনই ইউজ হয় তখন গভর্নমেন্টের ডায়ার নিড হয়ে যায় টাকার জন্য। এখন এক্ষেত্রে নিশ্চয়ই এই ধরনের কাজগুলোর প্রয়োজনীয়তাটা ওই সরকার বা এখন যে সরকার নাই তারা ফিল করেছিলেন বলেই এটা করতে হচ্ছে। এবং সেই ক্ষেত্রে এই বিল, বন্ড এবং সঞ্চয়পত্র বা অন্য রেভিনিউ দিয়ে এটা আর কাভার করা যাচ্ছিল না। বাংলাদেশ ব্যাংকের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছেন সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার। সকল পরামর্শ এবং মতামতকে অগ্রাহ্য করে তিনি নিতেন সিদ্ধান্ত। কেন্দ্রীয় ব্যাংকের উচিত হবে আর্থিক খাতের একটি পূর্ণ বিবরণী প্রকাশ করা এবং সেখানে উপযুক্তভাবে দেখানো দরকার রয়েছে যে কার কাছে কি পরিমাণে আসলে অর্থ সরবরাহ হয়েছে, কি পরিমাণে সেই জায়গাটিতে অনাদায়ী রয়েছে এবং কোন কোন জায়গাগুলোতে ডিউ রয়েছে এবং কোন কোন জায়গাগুলোতে প্রাপ্যতার ক্ষেত্রে অনিশ্চিতি রয়েছে। এবং এই ধরনের একটা পূর্ণাঙ্গ তথ্যপাত্র আমরা মনে করি যে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আসতে পারে। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ ব্যাংকের সুনাম ফিরিয়ে আনতে সংস্কার উদ্যোগ দরকার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে না। মাছ, মাংস দূরের কথা, শাকসবজি কিনতেও হিমশিম খাচ্ছেন ভোক্তা। নানা অজুহাতে বাড়তি দাম নিচ্ছেন ব্যবসায়ীরা। ভোক্তাদের অভিযোগ, তদারকির অভাবে অসহনীয় হয়ে উঠেছে বাজার দর। পণ্য কিনতে বাজারে গেলেই অস্বস্তিতে পড়ছেন ভোক্তা। আকাশ ছোঁয়া দাম মাছ মাংসের। নওগাঁয় বাজার ঘুরে দেখা গেল সরবরাহ বাড়লেও ইলিশ ও সামুদ্রিক মাছের দাম আগের মতোই। অস্থির বাজারে রুই কাতলার পরিবর্তে তেলাপিয়া পাঙ্গাস যেন ভরসা নিম্ন মধ্যবিত্তের। ইলিশ মাছ 1800 টাকা কেজি, আর যেগুলো নোনা পানির মাছ মানে লবণ পানির মাছ, চিটাঙ্গের মাছ, এগুলো বিক্রি হচ্ছে 1400, 1500, 1300, 1200, 1000, 800। আমি ফেসবুকে নিজেও দেখে বুঝলাম যে ইলিশ মাছের দাম কমছে, এখনো 1700, 1800 টাকা কেজি থাকছে। সব দামই এরকম চড়া ভাবে আছে। আমরা তো কম দাম শুনে আসছিলাম, কিন্তু না, সব দামই চড়া।
বছর খানেকের মধ্যে স্বস্তি ফেরেনি মাংসের বাজারে। প্রতি কেজি সোনালী মুরগি 280 টাকা, ব্রয়লার 160, 750 টাকা কেজি গরুর মাংস, খাসির কেজি 1100। এসব খাবার মধ্যবিত্তর পাতে তোলা। প্রতি কেজি সোনালী মুরগি 280 টাকা, ব্রয়লার 160, 750 টাকা কেজি গরুর মাংস, খাসির কেজি 1100। এসব খাবার মধ্যবিত্তর পাতে তোলা কঠিন হয়ে পড়েছে। আমদানি না হলে কোথা থেকে দাম কমবে? আমদানি কম, বিক্রি বেশি, অনেক আমদানি কম। এখন পর্যন্ত কমে না, এটা আসলে কমা দরকার। আমরা আসলে যেভাবে আগে একটু বেশি কিনতাম এখন কম কিনতেছি, হচ্ছে না তো। 700-র নিচে তো গরু আমরা পাচ্ছি না, আমরা বেচবো কোথার থেকে? খাদ্যর দামও কমাতে হবে, তাহলে গরুর দামও আস্তে পর্যায়ে কমা যাবে। বাজারে উঠেছে নতুন মূলা, বৈকচু, চিচিঙ্গা, কাঁকরোল সহ বেশ কিছু আগাম শাকসবজি। তবুও দর কমছে না। কাঁচামরিচের কেজি 200 টাকা, আলু, করলা ও নতুন সবজি 70 থেকে 80 টাকা। 40 টাকার নিচে মিলছে না কোনো পণ্য। বাজারে তদারকি না থাকায় ব্যবসায়ীরা যা ইচ্ছে তাই করছে, অভিযোগ ক্রেতাদের। কেজি যদি 10 টাকা বাড়ে তাহলে আমাদের পক্ষে তো অসম্ভব, এটা আমাদের কামাই তার বেশি না। বাজার পরিস্থিতি এটা মনিটরিং কেউ করছে না। এই করা যদিও দু একজন জনসাধারণ বলে, তাদের কথাই কোনো কান না দিয়ে পূর্বের অবস্থায় বাজার চলছে। 100 টাকা কেজি পেঁয়াজ কিনাই হলো, কোনো কিছু তো কমিচ্ছে না। কেমন করে কমিচ্ছে? আমাদের ঘাড়ে চামড়া খালি উঠাই যাচ্ছে। এছাড়া পেঁয়াজ, আদা, রসুন, ভোজ্য তেল সহ অন্যান্য নিত্যপণ্য বাড়তি দরে বিক্রি হচ্ছে। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। সাতক্ষীরার বাজার পরিস্থিতি সম্পর্কে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, বাজারে নিত্যপণ্যের দর কেমন দেখছেন? সরবরাহ স্বাভাবিক আছে কি? দেবাশিস, সাতক্ষীরার আমি রয়েছে সুলতানপুর বড় বাজার। এখানে মূলত পাইকারি বাজার এবং খুচরা বাজার দুইটাই রয়েছে। তো আমি রয়েছি যে পাইকারি বাজার সেখানে, বা পাশে কিন্তু খুচরা বাজারও রয়েছে। এবং এখানে যে বাজারে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সবজির বাজার, তো সেটির সরবরাহ কিন্তু স্বাভাবিক। এবং এখানকার ব্যবসায়ীরা বলছেন যে অন্য যে কোনো দিনের তুলনায় আজকে কিন্তু যে সকল সবজি রয়েছে বিভিন্ন ধরনের, সেই সবজি পণ্য কিন্তু সরবরাহ বেড়েছে। এবং সরবরাহ বাড়ার কারণে কিন্তু দামও কিছুটা কম, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। তবে বেগুনের সরবরাহ একটু কম রয়েছে। সেক্ষেত্রে বেগুনের কেজি আজ বিক্রি হচ্ছে 70 টাকা। এবং আমরা বাজারে ঘুরে যেটি দেখেছি, বা কাঁচামরিচ যেটি ভারতীয়, সেটি বিক্রি হচ্ছে 280 টাকা কেজি দরে। এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 95 টাকা কেজি দরে ভারতীয়। এবং দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 105 টাকা কেজি দরে। তো বাজারের সাধারণ যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু বলছেন যে নিকট অতীতের যে তুলনায় বাজারের শাকসবজির বা সবজির মূল্য কিন্তু অনেকটা কিছুটা কম, এবং বাজার স্বাভাবিক রয়েছে এমনটি বলছেন। এবং ব্যবসায়ীরা বলছেন যে বেশ কয়েকদিন আগে যে একটু বৃষ্টির মাত্রা ছিল বিভিন্ন সাথে, এবং এই বৃষ্টি থাকার কারণে কিন্তু ক্ষেতের যে সবজি রয়েছে সে সকল সবজিকে কিন্তু কৃষকরা দ্রুত বাজারে নিয়ে যাচ্ছেন, এবং তারা সেটি বিক্রির ব্যবস্থা করছেন। এ কারণে বাজারের সবজি সরবরাহ স্বাভাবিক রয়েছে, এবং দামও ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। দেবাশিস। আকরাম, ধন্যবাদ আপনাকে। রংপুর সিটি কর্পোরেশন সহ জেলার পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা লাপাত্তা। তারা আত্মগোপনে চলে যাওয়ায় সেখানে সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এলাকাবাসীর বক্তব্য, দুর্নীতি অনিয়মের কারণেই অনেক জনপ্রতিনিধি কর্মস্থলে ফেরার নৈতিক মনোবল হারিয়েছেন। শেখ হাসিনা সরকার পতনের পর পেরিয়েছে বেশ কয়েকদিন। আত্মগোপনে বদরগঞ্জ পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান। লাপাত্তা উপজেলার বিষ্ণুপুর, লোহানীপাড়া ও কুতুবপুর ইউপি চেয়ারম্যানও। মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান ও 2 ভাইস চেয়ারম্যানও আত্মগোপনে। দেখা নেই চ্যাংমারি, বড় হজরতপুর, দুর্গাপুর, লতিফপুর ও মিলনপুর ইউপি চেয়ারম্যানের। তাদের যে একটা সামাজিক ভিত্তি, এটা তারা অনেক আগে নষ্ট করছে। তারা যে জনবিচ্ছিন্ন, সেই আতঙ্ক থেকে তারা আসছে যে আমরা তো কিছু করিই নাই, এবং অনেকের সাথে অনেক ধরনের ব্যবহার খারাপ করছি। এই কারণে হয়তো তারা নিজে আতঙ্কে ভুগতেছে। পীরগঞ্জ পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান এলাকায় আছেন, তবে কার্যালয়ে যান না। কুমেদপুর, পাঁচগাছি, কাবিলপুর, চত্রা ও চৈত্রকৈল সহ আরও কয়েকটি ইউপি চেয়ারম্যানরাও তাই। একই চিত্র গঙ্গাচড়ার বড়বিল ও সদর ইউনিয়নেও। সমস্ত ব্যবসায়ীর লিডার হলো সেই টুরুল চৌধুরী, এই মেয়র।
তো সে কারোই মঙ্গল কখনোই করে নাই। যদি ভয়ে ভীতু হয়ে পালায় থাকে তাহলে সেটা তাদের নিতান্তই দুর্বলতা। আমি মনে করি জনগণ পালায় থাকার জন্য তাদেরকে রায় দেয়নি। আওয়ামী লীগেরা কতটুকু জ্বলাইছে, দল মত নির্বিশেষে জাতীয় পার্টি বিএনপি কারো অস্তিত্ব ঠিক রাখে নাই। রংপুর সিটি কর্পোরেশনের সবশেষ মাসিক মিটিংয়ে অনুপস্থিত ছিলেন ২০, ২৪, ২৬ ও ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা। আরও অন্তত ১৬ কাউন্সিলর সেভাবে অফিস করেন না। এবারের এই পট পরিবর্তন বা আন্দোলন যেটাই বলেন, এইটা থেকে যদি আমাদের মতো জনপ্রতিনিধিরা শিক্ষা না নেয় তাহলে ভবিষ্যতে যারা এই জায়গাগুলো আসবে তাদেরকে কয়েকবার ভাবতে হবে। গত মাসিক সভায় ২৫ দিনের মাসিক সভায় যারা অনুপস্থিত ছিল তাদের বিষয়টাও আমরা জানিয়ে স্থানীয় সরকার মিনিস্ট্রিতে আমরা জানাবো। এখন ওখান থেকে কি নির্দেশিকা আসে তারপরে তার আলোকে ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক জানিয়েছেন জনপ্রতিনিধিদের ব্যাপারে ২টি প্রজ্ঞাপন পেয়েছেন, সে অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। কারা কারা দায়িত্ব থাকবে, উপজেলা পরিষদের চেয়ারম্যান না থাকলে তো ইউনোকে দায়িত্ব দিবে। দুটো চিঠি আলাদা আলাদা ভাবে আসছে পরিষদ মন্ত্রণালয়। জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম, বাড়ছে নাগরিক ভোগান্তি। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। কুমিল্লায় শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণের ঘটনায় অস্ত্রধারী কারা, এসব অস্ত্রই বা তারা পেল কোথায়? অভিযোগ এদের বেশিরভাগই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি কুমিল্লাবাসীর। পুলিশের বক্তব্য, জড়িতদের ধরতে এরই মধ্যে কাজ চলছে। কুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ে গেল ৩ আগস্টের দৃশ্য। শিক্ষার্থীদের আন্দোলনে অস্ত্রধারীদের গুলিবর্ষণ। পরদিনও একই চিত্র। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকায় দফায় দফায় শিক্ষার্থীদের লক্ষ্য করে ছোড়া হয় গুলি। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের কিছু নেতাকর্মীরা আটক করে প্রায় ৬ ঘন্টা যাবত আমাকে টর্চার করে, গুলির ভয় দেখা। এই অস্ত্রগুলো আওয়ামী লীগের কিছু দায়িত্ববান লোক আছে যারা আমাদের ৬ আসনের এমপি মহোদয় আকম বাহারুদ্দিন বাহার এবং তার মেয়ে সূচনা আমাদের কুমিল্লার মেয়র, তাদেরকে অস্ত্র সাপ্লাই করছে, কারণ তাদের ছাড়া তো এটা কোনোভাবে সম্ভব না। তারা কোথায়, আমার প্রশ্ন হচ্ছে এটা, কারণ তাদের এখন আমরা বাতি দিয়ে খুঁজতেছি, দূরবীন দিয়ে খুঁজতেছি, খুঁজে পাওয়া যাইতেছে না। প্রশ্ন উঠেছে এসব অস্ত্রধারী কারা, কি তাদের পরিচয়? অভিযুক্ত হিসেবে নাম এসেছে মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতাদের। তালিকায় রয়েছে কাউন্সিলররাও। অভিযোগ তারাই অস্ত্র হাতে নেতৃত্ব দিয়েছে, শিক্ষার্থীদের উপর চালিয়েছে হামলা, ছুড়েছে গুলি, এতে গুলিবিদ্ধ হয় ১৫০ শতাধিক। আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন ছিল তারা আমাদের উপরে হামলাগুলো করছে, অস্ত্রগুলো তারাই চালাইছে এবং কি তাদের কাছে বিপুল পরিমাণে অস্ত্র আছে। এভাবে আমাদের উপর পৈশাচিক আচরণ করা আমরা কখনোই প্রত্যাশাজনিত ছিল না। আমাদের পাশে তো কোনো যদি শহরের টিচার, আইনজীবী ওনারা যারা ছিল যদি দাঁড়াতো তাহলে এইভাবে কমপক্ষে ওরা গুলি চালাইতে পারতো না। শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে হামলাকারীরা, তারা সহ এর হুকুমদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার কথা জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। অনেক ভাই এখনো নিখোঁজ, অনেক ভাই হাসপাতালে এখনো কাতরাচ্ছে, অনেক ভাই চোখ হারিয়েছে, অনেক ভাই পা হারিয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা আজকে কুমিল্লা কোর্টে আইনজীবীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছি। শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের ধরতে ও অস্ত্র উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। কোনো অপারেশনাল কাজ করতে গেলে আর্মির সহায়তা নিয়ে আমরা একসাথে যাই মুভ করে, তো এরকম আশা আর্মির সহায়তা নিয়ে আমরা একসাথে যাই মুভ করে, তো এরকম আশা আমরা অভিযান করছি। তো সবাই তো পলাতো, গা ঢাকা দিছে, এখন পর্যন্ত এরকম আশানুরূপ কোনো ফলাফল নাই, তবে অব্যাহত আছে। নগরবাসীর চাওয়া দ্রুত ধরা পড়ুক অস্ত্রধারীরা, শান্তি ফিরুক শহরে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী তানভীরের মা বাবার কান্না থামেনি ১ মাসেও। কক্সবাজারের মহেশখালীতে তাদের পুরো গ্রাম শোকাচ্ছন্ন। বড় হয়ে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখা এই এইচএসসি পরীক্ষার্থীর স্মৃতি ভুলতে পারছেন না কেউ। ছেলের মৃত্যুর প্রায় ১ মাস পরও থামেনি মমতাময়ী মায়ের কান্না। বইয়ের ভাঁজে, কলেজের ব্যাগে সার্টিফিকেট আর আইডি কার্ডে খুঁজে ফিরছেন ছেলের স্মৃতি। ১৯ বছর বয়সী তানভীর সিদ্দিকীর স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হওয়ার, তার পূরণ হলো না।
বিশেষ করে রইরে যাইন্দে গরমার কাল লইরে যাইন্দা এক কথা হইতে আর ফুয়ার লইরে ডাহাতি থেকে আমার শহর মাঝে আর ফসরি করি আর শান্তি করে হাতে যে মিলে কারণ মনত বিশ্বাস আসিল আমি আশা পূরণ করি না রে। তানভীরের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী কালারমারছড়ায়। একাই চট্টগ্রাম শহরের মেসে থাকতেন। আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের এই এইচএসসি পরীক্ষার্থী। আমার ভাইয়ের সাথে আমরা এক রুমে সবাই আলোচনা করতাম এই স্বৈরশাসক এর কিভাবে পতন ঘটানো যায়। বাংলাদেশের অধিকারের জন্য, বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য শহীদ হয়েছে, তার শহীদটা সার্থক। তারা আইনা দিয়ে বইয়ে নাস্তান তো হাইতাম মানজানা তো জামিলানো করতে। তানভীরের বাবা পান বিক্রেতা। অর্থাভাবের পরও বন্ধ করেননি 3 সন্তানের পড়ালেখা। তানভীরের মৃত্যুর পর সরকারের অনুদানও ফিরিয়ে দেন বাবা। তার পাশে দাঁড়ান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। তাদের পাশে আমরা সবসময় আছি। ওনার আব্বারে কোনোদিন আমরা ওনার ছেলে সন্তানের অভাবটা ইনশাল্লাহ বুঝতে দিব না। যতদিন না সবার বিচার নিশ্চিত করবে ততদিন পর্যন্ত প্রয়োজন আমরা আন্দোলন চালিয়ে যাব। গেল 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় চট্টগ্রামের বহদ্দারহাটে গুলিতে নিহত হন তানভীর। আল আমিন শিকদার, যমুনা নিউজ। সরকার পতনের খবরে দেশের বিভিন্ন স্থানে চলে হামলা, ভাঙচুর, লুটপাট। বাদ যায়নি কারাগারও। সাতক্ষীরা জেলা কারাগারে হামলা চালিয়ে বন্দীদের মুক্ত করে বিক্ষুব্ধ জনতা। তবে মজার বিষয় হলো পলাতক কয়েদিদের বেশিরভাগই এরই মধ্যে ফিরে এসেছেন কারাগারে। গেল 5 আগস্ট সরকার পতনের দিনে সাতক্ষীরা জেলা কারাগারে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। সংঘর্ষ হয় কারারক্ষীদের সাথে। পালিয়ে যায় 596 বন্দীর মধ্যে 588 জনই। তাদের মধ্যে বেশিরভাগ বন্দী এরই মধ্যে ফিরেও এসেছে। আমরা লকআপে আছি বন্দি, তারপরে এসে থেকে উঠোপাটা ভাঙচুর শুরু করছে, করার পরে তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম। সে লাঠি লোটা দিয়ে এসে আমাদের ওখানে বলে যে তোমার আপনাদের মুক্তি করতে আইছি। তা আমি বললাম আমাদের মুক্তি করতে আইছেন, আমরা তো আসলে তো এখানে বন্দি, আমাদের তো কোনো না। দেখো আপনাদেরকে মুক্ত করতে আইছি, তাহলে মুক্ত করার পরে ওরা তালা টুলা ভেঙে পরে সব কিছু বের করে দিছে আমাদের। সেদিন কারাগারের ক্যান্টিন ও রেশনের মালামাল লুটে নেয় দুর্বৃত্তরা। বাদ পড়েনি জেলগেটে থাকা দোকানও। কে বা কারো দুষ্কৃতকারীরা এর ভেতরে লীলাই দিয়ে মনে করেন আমার এই দোকানটা ভাঙচুর করে দোকানের ভেতরে রেশনের মাল ক্রয় করি, চাল, ডাল, তেল, চিনি, এমনকি আমার দোকানের যা মালামাল ছিল কিছুই রাখিনি। রেশন ছিল সে বস্তা সব লুট করে নিয়ে গেছে। তারপরে পরবর্তীতে ক্যান্টিন ছিল, ক্যান্টিনে বেশ অনেক টাকার মালামাল ছিল, সেগুলো ভাঙচুর করে সব নিয়ে গেছে। 3-4 হাজার মতো লোক, তাদের হাতে দেশীয় লাঠিসোঁটা অস্ত্র ছিল। আমরা প্রথমে সর্বাত্মকভাবে চেষ্টা করেছি আমাদের ওই মেন রাস্তার গেট থেকে আমরা তাদেরকে শান্ত করার এবং তাদেরকে বোঝানোর। তারা আমাদের কথা বোঝার কিছু লোক চেষ্টা করছে, কিছু লোক করে নাই। কারা কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি এখন স্বাভাবিক। পলাতক বাকি বন্দীদের ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। 508 জন বন্দী আমরা এই পর্যন্ত হাতে পাইছি, যারা আইনের প্রতি শ্রদ্ধা জানায় আবার ফিরে আসছে। আর এখনো 80 জন বন্দী আমাদের যারা পলাতক আছে। কারা কর্তৃপক্ষ তাদের ফ্যামিলিদের সাথে অনেকভাবে যোগাযোগের চেষ্টা করছে, ফোনের মাধ্যমে যে কোনো মেসেজ দিয়ে আর কি তাদের আসার জন্য আর কি বলা হয়েছে বারবার। অনেকে আসছে, এখনো অনেকে আসেনি। কারা কর্তৃপক্ষ বলছেন যে সকল আসামিরা পলাতক রয়েছেন তাদের বিরুদ্ধে জেল পলাতক আসামি হিসাবে নতুন একটি মামলা হবে। সেক্ষেত্রে পলাতক আসামিদের কারাগারে ফিরে আসাই উত্তম পন্থা বলছেন জেলার। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। রংতুলির আঁচড়ে সিলেটের দেয়ালগুলো হয়ে উঠেছে নজর কাড়া। অপরিচ্ছন্ন প্রাচীরই শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় পেয়েছে নান্দনিক রূপ। সেখানে প্রতিবাদের পাশাপাশি আছে দেশ গঠনের নানা স্লোগান। সহকর্মী নাবিল হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আহমেদ শাহিন। কোথাও ফুটে উঠেছে নারীর প্রতি সহিংসতা বন্ধের আহ্বান, কোথাও শিক্ষার্থীদের আন্দোলনের খণ্ডচিত্র। এছাড়া দেয়ালে দেয়ালে আছে দেশকে সুন্দর করার নানা প্রত্যয়। এভাবেই সিলেটের অপরিচ্ছন্ন দেয়ালগুলো এখন সবুজ, হলুদ আর লাল গ্রাফিতিতে হয়ে উঠেছে নান্দনিক।
গেল কয়েকদিন ধরেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যুক্ত হয়েছেন এই কাজে। সকাল থেকে বিকেল পর্যন্ত চলছে রং তুলির আচর। তারা বলছেন রক্তে পাওয়া নতুন বাংলাদেশ যেন সব দিক থেকেই সুন্দর হয়, সেজন্যই তাদের এই উদ্যোগ। প্রতিবাদে যে বিষয়গুলো ছিল এগুলো আমরা দেওয়ালে তুলে ফেলতে পারতেছি। আমাদের যে আশপাশ যারা মানে আমাদের শহরের মানুষ, দেশের মানুষ যারা আছে, তারা এটা ছোটো একটা মেসেজ দেওয়া। শিক্ষার্থীদের এমন উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন স্থানীয় প্রবাসী থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা যেখানে যেখানে স্পন্সরশিপের জন্য গেছি, অনেক এজেন্সি আছে বিদেশে যাওয়ার এজেন্সি, ওরাও বলছে যে না তোমরা এগুলো করো, দেশের জন্য তোমরা কাজ করো। আগে দেওয়ালের মধ্যে যে অপরিচ্ছন্নতা ছিল, অপরিষ্কার ছিল, এখন দেখতে অনেক সুন্দর লাগতেছে। নানা রঙের পাশাপাশি ফুটে উঠেছে যমুনার টেলিভিশনের প্রতি তাদের ভালোবাসাও। ছাত্র আন্দোলন যেটা হয়েছিল তখন আমরা নিউজ মাধ্যম শুধু আমরা যমুনার মাধ্যমে ফেয়ার নিউজগুলো পাইছি। দেশের কোনো খবরই আমরা পাচ্ছিলাম না, তখনই একমাত্র আমাদের যমুনা টিভি আমাদের এই খবরগুলা মানে আমাদের সাধারণ জনগণের মাঝে পৌঁছে যায়। দেয়ালের রঙের মতো সুন্দর হবে বাংলাদেশের আগামীর দিনগুলো, এমনটাই প্রত্যাশা সবার। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। কলকাতার আর.জি. কর হাসপাতালে ঘটে যাওয়া বর্বরোচিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে অভিনব প্রতিবাদ জানালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করেন মোমবাতি প্রজ্বলন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল ভিসি ভবন, শহীদ মিনার হয়ে আবারও রাজু ভাস্কর্যের সামনে শেষ হয়। কর্মসূচি শেষে ভারতীয় নারী চিকিৎসকের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন শিক্ষার্থীরা। কর্মসূচি শেষে ভারতীয় নারী চিকিৎসকের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন শিক্ষার্থীরা। এদিকে কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে গণসংহতি ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেয়। এ সময় 1 মিনিট নীরবতা পালন করেন তারা। ধর্ষণের সাথে জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবি জানান শিক্ষার্থীরা। ময়মনসিংহেও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যায় নগরীর টাউন হলের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা। সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে গণসংহতি ও মোমবাতি প্রজ্বলন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান তারা। বাচ্চারা তো দেয়ালে আঁকবে, আর দাগ নিয়ে নো টেনশন, কারণ আমি আমার দেয়ালে ব্যবহার করেছি রেইনবো অ্যাক্রোপ্লাস্ট প্লাস্টিক ইমালশন। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক ইমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। আর স্পেশাল অ্যাডিটিভস দেয়ালকে ফাঙ্গাল মুক্ত রাখে বছরের পর বছর। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমালশন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। টানা 3 দিন বৃষ্টি ও দমকা হাওয়ার আভাস দিয়েছে জাতীয় আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ পরিণত হয়েছে স্পষ্ট লঘুচাপে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, প্রচণ্ড বৃষ্টি তো হচ্ছে কক্সবাজারে, কোনো ঝড়ের পূর্বাভাস কি দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস? দেবাশিস, আসলে ঝড়ের পূর্বাভাস সেটি যদি বলি, যেহেতু উপকূলীয় এলাকা, সেই হিসেবে গতকালকে আমরা একটা স্থানীয় সংকেত পেয়েছি, 3 নম্বর স্থানীয় সংকেত পেয়েছি। সেটির পর থেকে আসলে বৃষ্টি হচ্ছে। কালকে রাত্রেও বৃষ্টি হয়েছে, পরশুদিন রাত্রে থেকে বৃষ্টি হচ্ছে সারাদিন। কালকে একেবারে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, রোদ ছিল, এবং এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি আছে, সাগরে উত্তাল আছে। যেহেতু 3 নম্বর
সংকেত রয়েছে এবং সে কারণেই মোটামুটি এই সকালে কিন্তু পর্যটকদের যে আনাগোনা থাকে সবসময়ই সেইটি লক্ষ্য করা যাচ্ছে একেবারে সমুদ্র সৈকতে। আর আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচুর, আর বৃষ্টি হওয়ার কারণে পর্যটক অনেকেই যারা এসেছেন তারা কিন্তু বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে একেবারে আমরা দেখেছি এখান থেকে দৌড়ে তারা নিরাপদ স্থানে চলে গেছেন, যেখানে আসলে বৃষ্টি থাকবে না এমন অবস্থা। তবে বৃষ্টি হওয়াতেই তবে যেহেতু বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যে সারাদিন এভাবেই থাকবে। এই কারণে কক্সবাজারের উপকূলীয় এলাকায় যেসব মাছ ধরার ট্রলার রয়েছে সেগুলোকে আবহাওয়া অফিস জানিয়েছে তারা যেন নিরাপদে চলে আসেন। তবে আমরা জেনেছি বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন সমুদ্রে মাছ ধরতে গিয়ে অনেকে আটকা পড়েছেন, অনেক ট্রলার ডুবির ঘটনাও ঘটেছে এবং গতকালকেও কিন্তু আমরা এমন খবর পেয়েছি। তবে আরেকটা বিষয় যেটি গতকালকে আমরা জানিয়েছিলাম যে একটা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে সাগরে গোসল করতে নেমে, তার কিন্তু এখনো পর্যন্ত খোঁজ মেলেনি। কক্সবাজারের যে কলাতলি পয়েন্টে গোসল করতে নেমেছিল তার এখনো পর্যন্ত গতকাল থেকে প্রায় 17-18 ঘন্টা পেরিয়ে গেলে এখনো পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। দেবাশিস, ধন্যবাদ এহসান যুক্ত হবার জন্য। বাংলাদেশ ইস্যুতে নরেন্দ্র মোদীর খবরদারির নিন্দা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগ এবং ভারতে পালিয়ে যাওয়ার ঘটনায় বিভিন্ন মন্তব্য করেছেন মোদী। বিশেষত সাম্প্রতিক সময়ে বাংলাদেশে অবস্থানরত সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ইস্যুতে তিনি উদ্বেগ প্রকাশ করেন। এই অস্থিতিশীল অবস্থার মাঝেই কলকাতার ঘটে আর.জি. কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যা। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি উপযুক্ত শাস্তি নিশ্চিতের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার এক পদযাত্রায় অংশ নেন তিনি। এ সময় ভাষণে বলেন, নিজ দেশের পরিস্থিতি সামলানোর পরিবর্তে প্রতিবেশী নিয়েই মোদির অতিরিক্ত উন্মাদনা। কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ হত্যার প্রতিবাদে 24 ঘন্টা ধর্মঘট পালন করছে চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এ সময়ের মধ্যে দেয়া হবে না এমার্জেন্সি ছাড়া অন্য কোনো সেবা। একই উদ্যোগ নিয়েছে আর.জি. কর মেডিকেল কলেজের শিক্ষার্থী সংগঠন প্রতিবাদী মঞ্চ। 9 দফা দাবি নিয়ে মাঠে আছেন তারা। চিকিৎসকদের সাথে একাত্মতা জানিয়েছে রাজ্য বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলো। কলকাতা থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। বিক্ষোভে উত্তাল কলকাতা। আর.জি. কর হাসপাতালে দায়িত্বরত অবস্থায় এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা সামনে আসার পর থেকেই ক্ষোভে ফুঁসছে শহরবাসী। শুধু কলকাতায় নয়, পশ্চিমবঙ্গ থেকে বিক্ষোভের উত্তাপ ছড়িয়েছে পুরো ভারতেই। নৃশংস এ হত্যাকাণ্ডের প্রতিবাদে গেল সপ্তাহ থেকেই দেশ জুড়ে চলছে নানা কর্মসূচি। এবার প্রতিবাদ জানিয়ে 24 ঘন্টার জন্য ভারত জুড়ে ধর্মঘটের ডাক দিল ডাক্তারদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IMA। শনিবার সকাল 6টা থেকে চলছে IMA-র ধর্মঘট, চলবে রোববার সকাল 6টা পর্যন্ত। এই 24 ঘন্টা দেশ জুড়ে বন্ধ থাকবে সব ধরনের চিকিৎসা সেবা, তবে দেয়া হবে একেবারেই এমার্জেন্সি সেবাগুলো। এদিকে বুধবারের রাত দখল কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টি এবং আর.জি. কর হাসপাতালে ঢুকে ভাঙচুর মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে ধর্মঘট অব্যাহত রেখেছে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। এমন নৃশংস হত্যার সুষ্ঠু বিচার সরকারকে করতে হবে, পাশাপাশি হাসপাতালগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকে। যুগের পর যুগ এটাই আমাদের চাওয়া ছিল, যা উপেক্ষা করা হয়েছে। চিকিৎসা সেবা বন্ধ রেখেছে আর.জি. কর হাসপাতালের চিকিৎসক পড়ুয়া সংগঠন প্রতিবাদী মঞ্চ। দোষীদের অবিলম্বে শনাক্তকরণ সহ 9 দফা জানান তারা। দোষীদের শাস্তি, দোষীদেরকে ইন্টারোগেশনের আয়তায় আনা, আইডেন্টিফিকেশন করা, অ্যারেস্ট করা এবং এই ঘটনার পিছনে মোটিভ কী ছিল, এই ঘটনার পিছনে কি কারা এবং কিভাবে জড়িত ছিল, কি হয়েছে, কেন এই ভ্যান্ডালিজম ঘটানো হলো, কেন এই ভ্যান্ডালিজম যারা আউটসাইডারে ছিল তারা চেস্ট মেডিসিনে ক্রাইম সিনের দিকে যেতে চাইছিল, এই ঘটনাগুলো তদন্তের মধ্যে আয়তার মধ্যে আনা হোক এবং এই ঘটনার গুরুত্ব অনুধাবন করে আমরা সমস্ত সাধারণ মানুষের কাছে অ্যাপিল করছি এই গুরুত্বের প্রতি সমবেদনা রাখবেন এবং আমাদের আন্দোলনের পাশে থাকবেন।
এদিকে চিকিৎসকদের এসব সংগঠনের সাথে সংহতি জানিয়ে শুক্রবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টার হরতাল কর্মসূচি পালন করেছে বাম দল সোশ্যালিস্ট ইউনিটি অফ ইন্ডিয়া। একাত্মতা জানিয়েছে ক্ষমতাসীন বিজেপিও। অনেকেই মনে করছেন বড় কিছু ঘটতে যাচ্ছে আগামী 24 ঘন্টায়। গেল শুক্রবার কলকাতার আরজিকর হাসপাতালের সেমিনার রুমে ধর্ষণের পর হত্যা করা হয় এক নারী চিকিৎসককে। তারপর থেকেই ক্ষোভে ফুঁসছে ভারতবাসী। ক্রমে যা রূপ নিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের আন্দোলনে। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। কলকাতার নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদ জানাচ্ছেন ভারতের জাতীয় দলের ক্রিকেটাররা। দেশটির কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি ও বর্তমান তারকা জাসপ্রীত বুমরার পর এবার পেসার মোহাম্মদ সিরাজও চলমান আন্দোলনে সরব হয়েছেন। কলকাতায় শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল পুরো ভারত। ক্ষুব্ধ চিকিৎসকদের পাশাপাশি অভিযুক্তদের বিচারের দাবিতে সরব বিভিন্ন ক্ষেত্রের মানুষ। সেই মিছিলে পিছিয়ে নেই ভারতের ক্রিকেট তারকারাও। নৃশংসভাবে চিকিৎসককে হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা তুলছেন নিন্দার ঝড়। তেমনই ছিল মোহাম্মদ সিরাজের ইনস্টাগ্রামের বার্তায়। শুধু আরজিকর নয়, তুলে ধরেন দেশব্যাপী হাজারো যৌন হয়রানির প্রসঙ্গ। অতীতের বেশ কিছু ধর্ষণকাণ্ডের ছবিও পোস্ট করেন তিনি। এবার কি অজুহাত দিবেন? এখানেও কি সেই মেয়েটার দোষ? কারণ পুরুষ তো পুরুষই থাকবে, তাই না? শুধু সিরাজ নন, প্রতিবাদে সরব হয়েছিলেন জাসপ্রীত বুমরাও। সর্বভারতীয় লড়াইয়ে পাশে দাঁড়িয়েছেন তিনি। ইনস্টাগ্রামের স্টোরিতে অভিনেত্রী আলিয়া ভাটের একটি পোস্ট শেয়ার করেন। বলিউড তারকা আলিয়া এই ঘটনার সঙ্গে দিল্লি নির্ভয়া কাণ্ডের তুলনা করে তীব্র নিন্দা জানান। নারীর পথ বদলে দেয়া নয়, জোর দিতে হবে পরিবেশ বদলে। সকল নারী ভালো পরিবেশের দাবিদার। প্রতিবাদ শুধু স্লোগান বা টুইটার ইনস্টাগ্রামের বার্তায় সীমাবদ্ধ নয়, উঠে আসছে বহু তারকার কবিতার ভাষায়ও। कहते सुना है सबको कि लड़की को पढ़ाओ लिखाओ सशक्त बनाओ और जब पढ़ लिख कर डॉक्टर बनती मेरी माँ ना खोती उसकी आंखों का मोती काश मैं भी लड़का होती। ফারহান ইহসান, যমুনা স্পোর্টস। पढ़ाओ लिखाओ सशक्त बनाओ और जब पढ़ लिख कर डॉक्टर बनती मेरी माँ ना खोती उसकी आंखों का मोती काश मैं भी लड़का होती। ফারহান ইহসান, যমুনা স্পোর্টস। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে বেওয়ারিশ লাশ শনাক্তের কার্যক্রম পরিচালনা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন দেয়া চিকিৎসকরা। সেখানে আছেন সহকর্মী অলোক হাসান। যাচ্ছি তার কাছে। অলোক, চিকিৎসকদের সাধু উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানাবেন। কোনো পরিবার কি নিখোঁজের সন্ধানে এসেছে? দেবাশিস, আমরা যেটা জানতে পেরেছি যে এখানে যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা নিহত হয়েছেন, যারা বেওয়ারিশ হিসেবে আছেন, যেসব শহীদরা, তাদের যে সংখ্যাটা এখানে হচ্ছে 18 থেকে 20 জনের মতন শহীদের লাশ আছে বলে যারা চিকিৎসক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা সহায়তা করেছিলেন বা যারা এর সমর্থনে ছিলেন সেই সব চিকিৎসকরা একটা উদ্যোগ নিয়েছে যে গণমাধ্যমে যাতে এই যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের যাতে ছবি প্রকাশ করা হয়, সেক্ষেত্রে যাতে তাদের স্বজনরা, শহীদদের স্বজনরা যাতে তাদেরকে খুঁজে পেতে পারে। ঢাকা মেডিকেলে আছে আপনার 18 থেকে 20 জনের মতন সংখ্যাটা। সরোয়ার্দী মেডিকেলে জানতে পেরেছি যে সেখানে প্রায় 10 জন রয়েছে আর কি এই সংখ্যাটা। এর কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমরা শুরু করব আর কি, আমাদেরকে নিয়ে যাওয়া হবে মর্গে, যেটা জানানো হয়েছে। এখানকার যে ডিরেক্টর বা পরিচালক রয়েছেন তাদের থেকে অনুমতি সাপেক্ষেই ব্যবস্থা করা হচ্ছে বিষয়টাতে। এবং যে বিষয়টি তারা তুলে ধরতে চাচ্ছেন যে যারা শহীদ হয়েছেন তারা যাতে বেওয়ারিশ হিসেবেই তাদেরকে দাফন না করা হয়, তাদের যাতে সঠিক পরিচয় পাওয়া যায় এবং তাদের এই পরিচয় পাওয়ার জন্যই হচ্ছে আজকের এই আয়োজনটি চিকিৎসকরা করেছেন। তারা চাচ্ছেন যে প্রতিটি শহীদের, প্রতিটি লাশের যাতে আসল পরিচয়টা মানুষ জানুক, কারা ছিলেন, কারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, সেই বিষয়টি জানার জন্যই হচ্ছে এই আয়োজনটি আজকে করা হয়েছে। এটি সকালবেলা 8টার দিকে শুরু হওয়ার কথা থাকলেও একটু অনুমতি সাপেক্ষের ব্যাপার রয়েছে। সেই অনুমতিটা নেওয়ার পরই হচ্ছে যখন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে এই অনুমতিটা পাওয়া যাবে তখনই হচ্ছে জানানো হয়েছে যে আমাদেরকে নিয়ে যাওয়া হবে মর্গের দিকে। সেটি আসলে আমাদেরকে জানানো হয়েছে এবং যত দ্রুত সম্ভবই এই কার্যক্রমটি শুরু হবে। এখানে শেষ করার পর আমাদেরকে বলা হয়েছে যে সোহরাওয়ার্দী মেডিকেলেও আরও যে 10 জন শহীদের লাশ রয়েছে তাদের আমাদের সেখানে নিয়ে যাওয়া হবে, সেই বিষয়গুলো আমাদেরকে জানানো হবে। দেবাশিস, ধন্যবাদ অলোক যুক্ত হবার জন্য।